সরাসরি ছবিটা দেখবো সায়ন্তনের মাধ্যমে। সায়ন্তন, দেখো 17 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং কন্নড় সুবর্ণতে যে পরিবারে ট্রেনের ধাক্কায় 4 জন শিশু মারা গিয়েছিল এবং একজন বৃদ্ধ মারা গিয়েছিলেন এবং এই ঘটনার এক সপ্তাহের কাছাকাছি মুখ্যমন্ত্রী এই শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে এই কন্নড় সুবর্ণের পবিত্রপুর গ্রামে এসে হাজির হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন এবং পরিবারগুলো শোকস্তব্ধ পরিবার সন্তানহারা পরিবারের সঙ্গে তিনি কথা বললেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে পাশে আছে মুখ্যমন্ত্রী। কিন্তু পরিবারগুলি তারা মুখ্যমন্ত্রীকে জানালেন এবং কান্নায় ভেঙে পড়ছেন মুখ্যমন্ত্রীর সামনে দেখা গেল কান্নায় ভেঙে পড়ছে পরিবারগুলি এবং যে সমব্যথী এবং সেই বার্তা দেওয়ার জন্যই তিনি আজকে এখানে এসেছেন এবং এখান থেকে তিনি চেক তুলে দেবেন এই পরিবারগুলির হাতে এবং ইতিমধ্যে আমরা জানি যে রেলের তরফ থেকেও আলাদা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্যের তরফ থেকেও আলাদা করে একটা ক্ষতিপূরণ এবং ব্যবস্থা করা হবে এবং এই মুহূর্তে কিন্তু একে একে এই সন্তানহারা পরিবার হাতে ক্ষতিপূরণের চেক সেই চেক কিন্তু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আলাদা করে যেটা 5 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এর আগে 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল রেলের তরফ থেকে, এবার 5 লক্ষ টাকা আলাদা করে রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে। ঘটনার দিনই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই ধরনের ঘটনার পর যাতে পরিবারগুলির পাশে দাঁড়ানো যায়। এই মুহূর্তে তিনি সেদিন কি সাহায্য করবেন সেই সংখ্যাটা বলেনি বা কত টাকা সাহায্য করা হবে। আজকে তিনি এখানে এসে পরিবারগুলির হাতে চেক চেক গ্রহণ করছে মুখ্যমন্ত্রী কিন্তু রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে সঙ্গে জেলারই আরো একজন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও একেবারে সায়ন্তন, আমরা দেখতে পাচ্ছি কান্নায় ভেঙে পড়েছেন পরিবার এবং সাহায্যের যে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শুনবো বক্তব্য কি রাখছেন মুখ্যমন্ত্রী। তামান্না পারভিন, পরবর্তীতে তামান্না পারভিন। তার হাতেও 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুকুরুন্নিসা খাতুন, মাফ করবেন, তামান্না পারভিনের পরিবারের সদস্য শুকুরুন্নিসা খাতুন, তার মা। ফুলশান বিবি, তার হাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় 5 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন। পরবর্তীতে আমরা যে সকল স্বজনেরা চিকিৎসাধীন রয়েছে সেই পরিবারের সদস্যদের ডেকে নিচ্ছি। আমরা প্রথমে ডেকে নেব সুকৃতি মণ্ডল। মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গৌরী সুকৃতি মণ্ডলের হাতে চেক তুলে দিলেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী গৌরী শঙ্কর ঘোষ এবং শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শামিমা খাতুন, তার কর্ণ সুবর্ণে আমরা ছিলাম। এই মুহূর্তে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি
সাহায্য যেমন করছেন, পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন এবং তাদের হাতে চেক তুলে দিচ্ছেন। এই মুহূর্তে নবান্নে যেতে হবে, সিএস তিনি বৈঠকে বসছেন, সরাসরি নজর রাখবো। কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগতভাবে যেটা আছে অ্যাকশন হবে। আমরা কেন বিবাস হয়েছি এটা করার জন্য, এটা কি আমরা এখন করছি, পরে কি পদক্ষেপ হবে, এটা নিয়ে আমি আজকে এটা বলবো। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969 এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে, যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে, রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। রেজিস্ট্রার যেমন হয় আপনার প্রপার্টি রেজিস্ট্রেশন সব রেজিস্ট্রার, এখানে যে রেজিস্ট্রার বলা যায় ও ব্লক লেভেল কোনো অফিসার থাকতো, আর আপনার যে রেজিস্ট্রার ছিল যে তদারকি করতো ওর কাজ উপর, ওটা থাকতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাট 1997 जो गवर्नमेंट ছিল लेफ्ट फ्रंट गवर्नमेंट, ওরা রুল সংশোধন করলো আর ये পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। 1997 আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো। 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে। আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে অ্যাট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সব রেজিস্ট্রার কাজ আছে, যে একদম তো রেজিস্ট্রার বলবো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস থেকে গভর্নমেন্ট সার্ভেন্টস থেকে পলিটিক্যাল লোড কাছে চলে গেছে। এইজন গভর্নমেন্ট সার্ভেন্ট কেন অথেন্টিকেট করে সব রুলস, অর্ডার্স, নোটিফিকেশন, সার্কুলার্স, এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, যেমন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যেদিন থেকে চাকরিতে আসে ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, সব এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লুকআউট নোটিস করতে পারি, আমরা রিকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা টিটি নাবি হবে আমি আনতে পারবো। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবেও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওর পরিবার থাকে ওর সিগনেচার পিছে। অনেক লোকে যেটা আছে, কিন্তু এক প্রাইভেট পার্সন যেটা আছে, পলিটিক্যাল পার্সন আছে, পলিটিক্যাল পার্সনই খুব ভালো কাজ করেন, পলিটিক্যাল পার্সন বি এসেন্সিয়াল পার্ট অফ দ্য সিস্টেম। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, অন্য ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের স্যাংটিটি অফ বার্থ অ্যান্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল কি একজন প্রাইভেট লোকই বলবো আমি, হালাকি গ্রাম প্রধানই পাবলিক সার্ভেন্ট, হি ইজ ড্রয়িং সাম রিনিউমারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট, and any person drawing remuneration from the consolidated fund is a public servant as per all the acts and rules. তো ও যেটা আছে একটা কিছু পাচ্ছেন, বাট ওদের দায়বদ্ধতা নেই। যেমন এখন আপনি দেখছেন, আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক গাদা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক গাদা অফিসে প্রধান যাচ্ছে না, এক গাদা অফিসে আপনার লোক নেই ওখানে। অনেক কাজ আটকে গেছে এই জন্যে কি অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করাতে পারছি না, ওটা প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, ও প্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চরমরাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই কি সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার মিনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারে দায়বদ্ধতা আছে, কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। তো এখানে যেটা আছে আমরা যেটা দেখলাম कि बर्थ सर्टिफिकेट इज वेरी वेरी इंपॉर्टेंट फॉर ऑल द डॉक्यूमेंट्स। এটা আমি পুনরাবৃত্তি করছি, এক এক মানুষ জানে যেটা আছে আধার কার্ড থেকে নিয়ে, পাসপোর্ট থেকে নিয়ে, এডুকেশনাল ইনস্টিটিউশন এডমিশন জন্য, ড্রাইভিং লাইসেন্স, প্রপার্টি রেজিস্ট্রেশন, রেশন কার্ড, ইলেকট্রাল রোল, সব জিনিস স্যাংটিটি, পিওরিটি,
ডিপেন্ড করে অন বার্থ সার্টিফিকেট। অনেক যে আবার ইভেন যে আছে আপনার সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে, এটা প্রাধান্য দেয় আপনার কি আপনার জন্ম কোথায় হয়েছে। একটা সার্টেন ডেট, ওটা আমি এখানে বলছি না, সার্টেন ডেট আছে যার আগে যদি ইন্ডিয়াতে আপনি বর্ন হয়েছেন তো আপনার লিগ্যাল রাইট আছে, আপনার ভেস্টেড রাইট আছে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে। তারপরে থেকে একটা ডেট আছে যার মধ্যে আপনি যদি বার্থ হয়েছেন তো আপনার মা বাবা একজনকে ইন্ডিয়ান সিটিজেন থাকতে হবে। তারপরে একটা ডেট আছে কি আপনার মা বাবার মধ্যে একজনকে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, নেক্সট ইমিগ্রেন্ট হতে হবে না। তো এটার জন্য ইভেন ফর সিটিজেনশিপ যদি কোনো বার্থ সার্টিফিকেট 1997 আগে আছে, তারপর একটা নির্দিষ্ট ডেট আছে ওখানে, সেই 1 জুলাই আছে, ওর আগে যদি আপনি বর্ন হয়েছেন তো শুধু বার্থ সার্টিফিকেট ইজ সাফিসিয়েন্ট ফর সিটিজেনশিপ। এন্ড আপনার ইলেকট্রাল রেজিস্ট্রেশন জন্য কী লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, সঙ্গে 18 ইয়ার্স এজ থাকতে হবে, ইরিসপেক্টিভ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড অল। তো আপনি এই দুটো যদি টুইন কন্ডিশন মিট করেন এলিজিবিলিটি, তো আপনি একটা ইন্ডিয়ান ভোটার হতে পারেন। তো এটা কাজ ভোটার জন্য হচ্ছে না, এটা কাজ যে আছে পিওরিটি অফ জন্য বার্থ সার্টিফিকেট আছে। তো আমরা যেটা আছে ইলেকশন পরে অনেক কমপ্লেন পেলাম কি এখানে যেটা আছে অনেক ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে ডিউরিং দ্য এসআইআর। আপনি সবই জানেন যেটা আছে 27/10/2025 রোল আমাদের ফ্রিজ হয়েছিল, 7,66,00,000 লোক ছিল ওই সময়। আর আমাদের যে এনিউমারেশন আমাদের বিএলও সুপারভাইজার গেলেন প্রায় 1 লাখ বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন করার পরে প্রায় 58 লাখ ছিল অ্যাবসেন্টি, শিফটেড, ডেড ও ডুপ্লিকেট ভোটার্স। তারপরে আমাদের যে ড্রাফট রোল পাবলিশ হলো 16/12/25 ওখানে ছিল আমার পাশে 7.08 crore। অ্যান্ড এই 7.08 crore হিয়ারিং পরে যেটা আছে 5 লাখ যেটা আছে 5.5 লাখ और চলে গেছে। আর তারপরে লাস্ট 60 lakhs যেটা এডুকেশন জন্য গেল ওখানে 33 লাখ ক্লিয়ার হলো, 27 লাখ ওখানে রিজেক্ট হলো, যেটা এখন ট্রিবিউনালে আছে। তো আমাদের দেখা গেছে যেটা আছে আমরা চেক করে আনলাম, অনেক কমপ্লেন্ট আসলো, পুলিশ কাছে আসলো। যে লোক এসআইআর কভার করেছেন, যে লোক ইলেকশন কভার করেছেন জানেন এটা যেটা আছে কি আপনার যে আছে নকশালবাড়ি থেকে নিয়ে মাটিগাড়া থেকে নিয়ে কাকদ্বীপে নিয়ে আপনার খাতরা নিয়ে অনেক জায়গায় কেস চলছে অন ফলস সার্টিফিকেট। 2 জায়গায় যে আছে বড় বড় কেস চলছে আপনার, ইভেন হাইকোর্টে একটা কেস চলছে আপনার যে আছে কাকদ্বীপে চলছে, একাগল চলছে, যেখানে 4-4, 5-5, 6 হাজার সার্টিফিকেট এমও ইস্যু করে দিয়েছে যেটা আছে, আর মাটিগাড়াতে ইস্যু করে দিয়েছে। কিছু হাইকোর্টে আছে, কিছু সিআইডিতে আছে, কিছু ইয়ে আছে। অ্যান্ড আমাদের ডিজিপি কাছে ওনার স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো কি ফর্জি